ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো আমাদের বিদ্যুৎ কোম্পানিগুলির বিল নিয়ে, বিশেষ করে আমাদের যে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে সেগুলো নিয়ে। আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশে অনেক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, কয়লা হয়েছে, গ্যাস ভিত্তিক এবং তেল ভিত্তিক। তো সেগুলির কোন কেন্দ্র থেকে কত টাকা ধরে সরকার বিদ্যুৎ কিনছে, সেগুলি তো তখন আওয়ামী লীগ সরকারের সময় চুক্তি হয়েছে কোম্পানিগুলির সাথে। কিন্তু এই সরকার এসে বলছে যে সেখানে আসলে অনেক বেশি দামে বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য এই বিদ্যুৎ কেনা হচ্ছে, যেটা দেশের ক্ষতি হচ্ছে। তো তার প্রেক্ষিতে সরকার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলির জন্য একটা ইউনিফাইড রেট নির্ধারণের উদ্যোগ নিয়েছে, যেটা মাতারবাড়িতে সরকার কত দামে বিদ্যুৎ কিনবে সেটা ফিক্সড করার পরে এই রেটটা এখন রামপাল এবং পায়রা বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রেও চালু করা যায় কিনা সে বিষয়ে নেগোসিয়েশন চলছে। এই বিষয়ে টিভিএসে আজকে লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন আমাদের চিফ রিপোর্টার শেখ আবদুল্লাহ। আমরা তাকে স্টুডিওতে পেয়েছি, তার কাছ থেকে বিস্তারিত জানবো। আবদুল্লাহ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার আজকে যে নিউজ, যে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের যে একটা রেট সরকার নির্ধারণ করছে, সেটাকে বেঞ্চমার্ক ধরে পায়রা এবং রামপালের ট্যারিফ নির্ধারণের সরকার একটা নেগোসিয়েশন চালিয়ে যাচ্ছে। আপনি যদি বলেন যে মাতারবাড়িতে কত এবং ওই দুইটাতে কত আছে। ধন্যবাদ আপনাকে। মাতারবাড়িতে প্রতি ইউনিট বিদ্যুৎ সরকার কিনবে 8 টাকা 45 পয়সা দরে। এখন বিদ্যুৎ সরবরাহ করছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র এবং পায়রা বিদ্যুৎ কেন্দ্র। তাদের কাছ থেকে বিদ্যুৎ কেনা হচ্ছে রামপাল থেকে 13 টাকা 57 পয়সা আর পায়রা থেকে 12 টাকা দরে। এইখানে আপনার 4 থেকে 5 টাকা গ্যাপ আর কি। সরকারের কাছে মনে হচ্ছে যে এই যে মাতারবাড়িতে আমরা যেভাবে বিদ্যুতের দর নির্ধারণ করেছি, এটা একটা ন্যায্য পদ্ধতিতে হয়েছে। এখানে বিদ্যুৎ কোম্পানি এবং রাষ্ট্র তাদের সবার জন্য সমান সুবিধা রাখা হয়েছে। এখানকার এই বিদ্যুৎ ক্রয় চুক্তিতে, পাওয়ার পারচেস অ্যাগ্রিমেন্ট সরকার যেটাকে বলে থাকে আর কি। কিন্তু অন্য যে দুটি কেন্দ্র পায়রা এবং রামপাল, সেইখানে যে এগ্রিমেন্ট হয়েছে সেইখানে আসলে চুক্তি অনেকটা কোম্পানি পক্ষে বা একতরফা চুক্তি। এটি বিশেষজ্ঞরা বলছেন যে এটি একতরফা হয়েছে, কোম্পানির পক্ষেই গেছে। মানে এইখানে যতগুলো ঝুঁকি আছে সব ঝুঁকিগুলো রাষ্ট্রের বহন করার শর্ত আরোপ করা হয়েছে, কিন্তু যা মুনাফা কিছু হবে সেই মুনাফাটা আসলে কোম্পানির পক্ষেই যাবে এরকম। দেখুন, আপনার বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুতের দর কত হবে সেটি নির্ধারণ করার একটি পদ্ধতি আছে এবং সেখানে বেশ কিছু বিষয় রয়েছে যে কোন কোন বিষয়গুলোকে মানে ধরা হবে বা কোন কোন খরচগুলোকে ধরে বিদ্যুতের দর নির্ধারণ করা হবে। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে বড় অংশ কয়লার দাম। আমরা কয়লা আমদানি নির্ভর পণ্য, আমাদের পুরোটাই আমদানি করতে হচ্ছে। কয়লার দাম এখানে একটি বিশেষ অংশ আর কি। এইখানে দুই ধরনের বিষয় রয়েছে। একটি হচ্ছে যে আপনি কয়লা আন্তর্জাতিক বাজারে একটা দাম ওঠানামা করে, আপনি নিয়মিত কিনছেন, সেটি একটি যেরকম ব্যাপার। আবার আমাদের কয়লা আমদানি করতে যে বৈদেশিক মুদ্রা দরকার হয়, সেই বৈদেশিক মুদ্রার দরও কিন্তু ওঠানামা করে। তো এই যে দুটো ক্ষেত্রেই মানে আপনি ডলারের দরও উঠানামা করছে আপনার টাকার বিপরীতে, আবার কয়লার দরও উঠানামা করছে, সেটি আপনি কিভাবে হিসেব করবেন, এই পদ্ধতিটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এর পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্র রক্ষণাবেক্ষণ, ক্যাপাসিটি চার্জ, আপনার গ্রিডে সংযোগ দেওয়ার ক্ষেত্রে যে চার্জ, এরকম আরও অনেকগুলো চার্জ এর মধ্যে অন্তর্ভুক্ত করে ইউনিট প্রতি দর নির্ধারণ করা হয়। আমি কথা বলেছিলাম একজন বিশেষজ্ঞের সঙ্গে, যিনি এই সরকার আসার পরে বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে সরকার যে ধরে বিদ্যুৎ কিনছে সেটি যথাযথ কিনা এটি যাচাই করার জন্য সরকার যে একটি টাস্কফোর্স গঠন করেছে, সেই কমিটিরই মেম্বার ডক্টর জাহিদ হোসেন। উনি আমাকে বললেন যে আসলে ওনারা যাচাই বাছাই করে দেখেছে এই দুটো কোম্পানির কাছ থেকে যেভাবে চুক্তি করা হয়েছে পাওয়ার কেনার, সেই চুক্তিটা আসলে পুরোটাই একতরফা হয়েছে এবং এটা চাইলেই যে খুব যে সংশোধন করার সুযোগ আছে সেরকম। আমরা ওই প্রসঙ্গে আসবো, তার আগে একটু আপনার কাছে জানতে চাবো যে এই যে 3টা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, তো এগুলি তো আসলে যেমন মাতারবাড়ি জাপানের সাথে, রামপাল ভারতের একটি কোম্পানির সাথে এবং পায়রা চাইনিজ কোম্পানির সাথে।
তো এখানে পিডিবিরও হচ্ছে শেয়ার আছে, যেটা সরকারি প্রতিষ্ঠান, পিডিবির প্রায় 50% রামপাল share আছে। এবং পায়রাতে পিডিবি শেয়ার রয়েছে 50% করে, একেবারেই সমান সমান। এখানে 49ও না, কিন্তু 50-50% করে। তো তাহলে বেশি দামে যদি সরকার বিদ্যুৎ কিনে, তাহলে তো আমাদের পিডিবি হচ্ছে বেশি টাকা পাচ্ছে এখানে নাকি? হ্যাঁ, আপনার দিন শেষে যদি হচ্ছে কোম্পানিতে লাভ যায়, তার একটা অংশ হচ্ছে পিডিবির কাছেও আসবে। কিন্তু এইখানে পিডিবি আবার বিদ্যুতের গ্রাহকও। আপনি বিদ্যুতের ক্রেতা কিন্তু এখানে মানে একজন, এবং সে পিডিবি। এইখানে পিডিবি বেশি দামে কিনে আবার বেশি দাম পরিশোধই করছে। মানে যদি কোনো লাভ যায়, সেই লাভ গিয়ে আবার সে পরিশোধ তো সেই করছে। ফলে পিডিবির কাছে যে এই মুনাফার বিশেষ কিছু থাকছে, ব্যাপারটা কিন্তু সেরকম না। মানে ধরুন আপনি আর আমি একটা ব্যবসা করছি, আবার আপনি হচ্ছে আমার কাছ থেকে ওই পণ্যটা কিনে নিচ্ছেন। তো আপনি যখন কিনছেন তখন বেশি দাম আমাকে দিলেন, আবার আপনি বেশি দামের একটা অংশ আপনি ফেরত পেলেন। কতটুকু ফেরত পেলেন? আপনি অর্ধেক ফেরত পেলেন। একটা প্রোডাক্ট আপনি আমার কাছে 10 টাকা বিক্রি করে 2 টাকা লাভ হয়েছে, তো আপনি সেই 2 টাকা থেকে তো অর্ধেক পাবেন, আপনি পুরোটা তো পাবেন না। তো তার মানে কি, একটা অর্ধেক অংশ তো চলে যাবে বিদেশি কোম্পানির হাতে, এবং সেখানে পিডিবি জেনে বুঝেই বেশ কিছু টাকা বাড়তি দিচ্ছে আর কি, সেখানে পার্টনারশিপের থাকার পরেও আর কি। এখানে আর পিডিবির কিছু এখন করারও নেই। সে যে ভাবে চুক্তি হয়েছে, আমি বিশেষজ্ঞদের সঙ্গে যেভাবে কথা বলেছি, বিশেষজ্ঞরা বলছেন যে আসলে ওনার মানে পিডিবি এখানে আসলে আর পার্টি না, পার্টি আসলে এখন সরকার এবং কোম্পানি। এই যে আপনার নিউজে যেটা আছে, যে আপনি যেটা বলছিলেন যে এক্সপার্ট বলছেন যে যেহেতু আগে চুক্তি হয়েছে, এখন নেগোসিয়েশন করে এটা সেটেলমেন্ট করা একটু কঠিন, এবং বিদ্যুৎ সচিবও হচ্ছে আপনাকে এই ধরনের কথাই বলছে যে আসলে নেগোসিয়েশনটা যেহেতু আগে একটা চুক্তি হয়ে গেছে, তো তারপরে এখন সরকার এটা কমাতে চাচ্ছে, এটা আসলে কতটা সম্ভব বা কতটা কঠিন আপনি কি মনে করেন? আমি যাদের সঙ্গে কথা বলেছি, আপনি বিদ্যুৎ সচিবের কথা বললেন বা আরও কয়েকজনের সঙ্গে আমি কথা বলেছি, ওনারা বলছেন যে আসলে চুক্তিটি এরকমভাবে আছে যে এই চুক্তি সংশোধন তখন করা যাবে যদি কোনো পক্ষ চুক্তি ভঙ্গ করে। তো এখানে কোম্পানি যদি চুক্তি ভঙ্গ করে, তাহলে হয়তো রাষ্ট্র বা বাংলাদেশ সরকার সে চুক্তি সংশোধনের উদ্যোগ নিতে পারবে। যদি চুক্তি ভঙ্গ না হয়, তাহলে তো এটা সংশোধনের সুযোগ বা সংশোধনের আলোচনা আসার প্রসঙ্গ নেই। আবার চুক্তি ভঙ্গের পরে সাথে সাথেই সংশোধন করা যাবে সেরকম না। সেখানে আরেকটা ক্লজ আছে যে চুক্তি ভঙ্গ হলে প্রথমে সেটি আলোচনা করে সমাধান করা যায় কিনা, যদি আলোচনায় না হয় তাহলে একজন মিডিয়েটর কে নিয়োগ করে সেটি সমাধান করা যায় কিনা, সেটা না হলে কোনো একটি আরবিট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা যায় কিনা। এই সব প্রক্রিয়াগুলোর মধ্যে যদি সেই চুক্তি ভঙ্গের কারণটি সমাধান না হয়, তাহলে চুক্তি সংশোধনের উদ্যোগ নেওয়া যাবে। এরকম বেশ কঠিন প্রক্রিয়া আর কি। তবে একজন বিশেষজ্ঞ উনি বলছেন যে এই চুক্তি যদি পর্যালোচনা করা হয়, বিশ্বের অন্যান্য দেশের যে সমস্ত জায়গায় এই ধরনের পাওয়ার পারচেজ এগ্রিমেন্টগুলো রয়েছে, এবং আমরা এই চুক্তিতে যেভাবে করেছি, সেইখানে দেখা যাবে যে এটি মানে পরিষ্কার একতরফা চুক্তি, এবং এইখানে যে একটা পক্ষকে এই চুক্তির মাধ্যমেই ঠকানো হয়েছে, সরকারি পক্ষ বা রাষ্ট্রপক্ষকে এই চুক্তির মাধ্যমে ঠকানো হয়েছে, সেটা প্রমাণ করা যাবে। সেটি প্রমাণ করতে পারলে আবার এই চুক্তিটা মোটেই টিকবে না, সেই আশঙ্কাও আছে। তবে সেটি একটি মানে সময় সাপেক্ষ ব্যাপার। আমাদের সময় একদম শেষ। আমি আপনার কাছে সংক্ষেপে জানতে চাবো যে এখনকার সরকার যা বলছে, বা আপনি যেটা বলছেন যে আওয়ামী লীগের সময় স্বাক্ষরিত এসব পাওয়ার পারচেস এগ্রিমেন্টগুলি, সেখানে রাষ্ট্রের স্বার্থ লঙ্ঘিত হয়েছে। তো তখন যেসব কর্মকর্তারা ছিলেন বিদ্যুৎ বিভাগে বা হচ্ছে আমার পিডিবিতে, তারা তো এখনও আছেন, তারা সবাই চাকরি করছেন, তো এখনও সেই কর্মকর্তারাই আছেন। তো তারা কেন ওই সময় তারা হচ্ছে যে রাষ্ট্রের পক্ষে প্রপার নেগোসিয়েশনটা করে নাই, বা এখানে কি সরকারের দিক থেকে কোনো সিগন্যাল ছিল? দেখুন, সরকারের তো আসলে দুটো ভাগ। দেখুন, সরকারের দুটো ভাগ, এটা আপনি পরিষ্কার করে জানেন। একটা হচ্ছে যে যারা নির্বাচন করে সরকারে আসে তাদের একটা পক্ষ, আর একটা হচ্ছে সরকারি কর্মকর্তারা যারা স্থায়ী পক্ষ। এখন যারা আছে তারা হচ্ছে সরকারি কর্মকর্তা, স্থায়ী পক্ষ। আমাদের দেশে যেভাবে রাষ্ট্র পরিচালিত হয়, সেখানে যারা নির্বাচন করে সরকারে আসে, এমপি মন্ত্রী হয়ে যারা আসেন, তারা মূলত নির্দেশনা দেন এবং আমাদের এই স্থায়ী পক্ষ সেটি বাস্তবায়ন করে থাকে। এখানে তাদের মতামত খুব
বেশি যে গুরুত্ব পায় বা মানে দিয়ে থাকে নির্বাচিত পক্ষ, সেরকম কিন্তু আমরা খুব বেশি দেখি না আর কি। আবার উল্টাটাও হয় যে নির্বাচিত পক্ষকে খুশি রাখার জন্য এরা উপযুক্ত মতামত দেন না, এরা এস স্যার জি স্যার বলে সেই প্রবণতা অনেক ক্ষেত্রে রয়েছে। ফলে এই পক্ষ যে ওই সময় কেন এই আপত্তি তোলেননি বা এই বিচার বিশ্লেষণের গুলোর কথা কেন বলেননি, সেটি আসলে আপনার এই শেষের অংশটির সাথে, যে এই সরকার এসে কিন্তু বলতেছে যে আগের সরকার অন্যায় করেছে কিনা আমরা এটা দেখব, তারাই খুঁজে বের করে দিচ্ছে যে বিচার বিশ্লেষণ করে যে এই চুক্তিগুলো একপাক্ষিকভাবে করা হয়েছে বা একতরফা চুক্তি হয়েছে। ফলে এই সরকারকে সন্তুষ্ট করার প্রবণতাও এখনকার কর্মকর্তাদের মধ্যে দেখা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেখ আবদুল্লাহর কাছ থেকে শুনলাম তো সরকার যে উদ্যোগ নিয়েছে যে আমাদের মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র যেখানে 8 টাকা 45 পয়সা পার ইউনিট, তো সেই রেটটা যদি পায়রা এবং রামপালের ক্ষেত্রে যদি প্রয়োগ করা যায়, আলোচনা যদি সফল হয়, তাহলে নিঃসন্দেহে আমাদের রাষ্ট্র লাভবান হবে এবং ভোক্তা হিসেবে আমরা লাভবান হব, দেশ লাভবান হবে। আমরা এক্ষেত্রে সরকারের সফলতা কামনা করছি। এটা আর আমাদের শো যদি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।